নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, কোনো চাপে ডক্টর ইউনূসকে নথি স্বীকার না করার পরামর্শ জামায়াতের। পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। নির্বাচন নিয়ে প্রস্তুত কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী, বললেন ইসি আনোয়ারুল। শাপলা নিয়ে আইনি ব্যাখ্যা চায় এনসিপি। ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ, পার্টি অফিস ও বাইক ভাঙচুর, আহত অর্ধশত। সিলেট বাসদ কার্যালয় থেকে 22 জনকে আটক। এবং কাগজে কলমেই খুলল সেন্ট মার্টিন পর্যটনের সুযোগ, চলছে না জাহাজ, প্রবাল দ্বীপে যেতে পারছেন না পর্যটকরা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ নয়, এই মুহূর্তে প্রয়োজন জাতীয় নির্বাচন। তিনি আরও বলেছেন, একটি ধর্মভিত্তিক দল বিশৃঙ্খলা করে নির্বাচন পেছানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, জনগণ ও রাজনীতিবিদদের উপর নিজেদের মতামত চাপিয়ে দিচ্ছে ঐক্যমত্য কমিশন। বিস্তারিত জানাচ্ছেন জাওদ মাহমুদ। 1975 সালের 7ই নভেম্বর সেনা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতির দৃশ্যপটে আসার পর থেকেই নভেম্বর মাসটি আড়ম্বরে পালন করে বিএনপি। মাসের প্রথম দিনেই জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। সারা দেশ থেকে হাজারের বেশি মুক্তিযোদ্ধা যোগ দেয় এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ নয়, দেশের জনগণের প্রয়োজন নির্বাচন। যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি, সনদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ, সত্যিকারের জনপ্রতিনিধি, যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে। আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, যেই নির্বাচনে জনগণের প্রতিনিধিরা বিজয়ী হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ প্রসঙ্গে বলেন, যে সনদে বিএনপি সই করেছে তার দায় ছাড়া সনদের অন্য কোনো দায় নিবে না বিএনপি। সংস্কারের নামে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য তার। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। অন্যদিকে রাজশাহীর বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, ঐকমত্য কমিশন নিজেদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। কমিশনের সদস্যদের স্ব কাজে ফিরে যাওয়ার আহ্বান তার। ঐকমত্য কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় নাই, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐকমত্য কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে, এবং তার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন পেছানো সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানায় বিএনপি নেতারা। এই যে আপনি লক্ষ্য করেছেন কি হচ্ছে। জাওদ মাহমুদ, এখন, ঢাকা।
আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার ১৪ গ্রামের নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। বলেন, লন্ডনে গিয়ে একটি দলের চাপে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং উপদেষ্টা পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। তবে চাপে পড়ে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন না বলে আশা প্রকাশ করেন তিনি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান। শনিবার সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় জানান তিনি। যারা গণভোটকে চায় না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠার রাজনৈতিক ঐক্য এখন ভাঙনের মুখে। গণভোট, জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে রাজনীতিবিদদের পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকে থাকবে কিনা নভেম্বরের পরই তা স্পষ্ট হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ দিয়ে সময়ের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরবে বলেও মনে করেন তারা। শাহাদাত অভ্রর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্য কাঁপিয়ে দেয় স্বৈরাচারের মসনদ। গোষ্ঠী স্বার্থ ভুলে রাজনৈতিক দলগুলো দাঁড়ায় এক কাতারে। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ করতে রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলেও ক্রমেই দূরত্ব বাড়ছে। জুলাই সনদ ও গণভোট সহ বিভিন্ন ইস্যুতে ঐক্য ধরে রাখতে পারছে না দলগুলো। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে সেটা হলো বিএনপি। ফের অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন, জানিয়ে কিছুটা হতাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হওয়ায় এনসিপি সহ 5টি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। আর 25 রাজনৈতিক দল সই করলেও গণভোট নিয়ে রয়েছে মতপার্থক্য। জামায়াত নভেম্বরে আর বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়। এছাড়াও যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবে উল্লেখ না থাকায় অসন্তুষ্ট দলটি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণভোটের পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা। গণভোটের বিপক্ষে থাকা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন না লিখে।
অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়রা গণভোটের পক্ষে হা লিখে প্রচার চালাচ্ছেন। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে বিশ্লেষকরা বলছে নভেম্বরের পরই স্পষ্ট হবে দলগুলোর ঐক্য থাকবে কিনা। তবে সাময়িক টানাপোড়েনের প্রভাব নির্বাচনে পড়বে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তার মতে কোনো দলের জন্যই নির্বাচনে অংশ না নেওয়ার মতো সিদ্ধান্ত এখনই নেওয়া ঠিক হবে না। নির্বাচন পিছিয়ে দিতে পারে এইরকম জায়গায় যাবে না পুরো পরিস্থিতি। কিছুটা টানাপোড়েন থাকবেই, সবাই কম্পিটিশনের নিজের অস্তিত্বটাকে জানান দিতে যাচ্ছে। এই অভিযোগটা সমাধানের সুযোগ শেষ হয়ে যায়নি, এটা এখনো আছে। সুতরাং আমি বিশ্বাস করি বিএনপিও এটা বুঝে শুনেই কথা বলছে এবং সরকারও জিনিসটা হয়তো বুঝতে পেরেছে। সরকার যদি নির্বাচনের দিন গণভোট হয় এটার কারণে জামাত নির্বাচন বয়কট করবে, আমি অন্ততপক্ষে এটা মনে করি না। 20 বছর 30 বছর মোটামুটিভাবে আমি বলবো। বিশ্লেষকরা আরও বলছেন জাতীয় স্বার্থে ছাড়ের মানসিকতা দেখাতে হবে রাজনীতিবিদদের। এই সময়ে স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্রের অগ্রযাত্রার স্বার্থে দলগুলোর ঐক্য ধরে রাখা জরুরি। এটা বড় একটা অনৈক্য আমার কাছে মনে হয় না, কারণ রাজনৈতিক দল তাদের আদর্শ এবং রাজনৈতিক কৌশল এবং জনগণের কাছে পৌঁছার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। আদারওয়াইজ সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র যারা এই আত্মাহুতি দিয়েছে, তাই না, তাদের জন্য এটা আসলে খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। রাজনীতির মাঠে কৌশল অবলম্বন করেই কিছুটা বিরোধী অবস্থান নিচ্ছে বিভিন্ন দলের নেতারা। তবে সময়ের প্রয়োজনে দলগুলো ফের ঐক্যে ফিরবে বলেও আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সমস্যা নেই। নির্বাচনী পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে। সকালে পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেছেন। কর্মশালায় পটুয়াখালীর 60 জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা অংশ নেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। এছাড়া আরপিও সংশোধন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনের ভোট গ্রহণ এবং প্রিজাইডিং অফিসার কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবেন। যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অর্থ এই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব, যেন তেনভাবে একটা নির্বাচনী আসনের নির্বাচন বাতিল করে দিব। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তার আইনি ব্যাখ্যা দিতে ইসিকে ফের আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে বরগুনায় এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এই আহ্বান জানান। রাজনৈতিক দলের বিভক্তিতে নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ থাকবে তা নিয়ে সন্দেহ জানান হাসনাত আবদুল্লাহ। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলেছে? বলে নাই। কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয়, যেটাই বলেন না কেন আপনারা, যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। ভোলায় বিএনপি ও বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 50 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিজেপির দলীয় কার্যালয় এবং 10টি মোটরসাইকেল। ঘটনাস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান, ছবি তুলেছেন অঙ্কুর রায়।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার বেলা 11টার দিকে ভোলা জেলা বিজেপি একটি মিছিল বের করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। অন্যদিকে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করে মিছিল বের করে জেলা বিএনপি। একই দিনে উভয় পক্ষের সমাবেশ ও মিছিলে বাধা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে গণমাধ্যম কর্মী সহ অন্তত 50 জন আহত হন। ভাঙচুর করা হয় অন্তত 10টি মোটরসাইকেল ও বিজেপির দলীয় কার্যালয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেতাকর্মীদের দাবি, তাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিতে হামলা চালায় বিএনপি। আসন্ন নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই এই হামলা বলছেন তারা। ঘটনার পরপর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি জানায়, পুলিশের অনুমতি নিয়ে শহরে মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে ভোলার কালিব মসজিদ সড়কে এলে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপি নেতাকর্মীরা আত্মরক্ষায় পাল্টা ধাওয়া দেয়। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে মোড়ে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে, তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যেও। সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ঢিল ছড়ে, এই ঢিলকে কেন্দ্র করে এই গণ্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সংঘাত এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। এখন ভোলা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটরকে দেওয়ার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে গণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। বক্তারা বলছেন, সরকারের দায়িত্ব জনগণের সম্পদ রক্ষা করা, বিদেশিদের হাতে দেওয়া নয়। এছাড়া গত 1 মাস ধরে বন্দরের ফি বাড়ানোর প্রতিবাদ সহ নানা কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি আর এনসিটি সহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রতিবাদে কয়েক মাস ধরে কর্মসূচি চলছে চট্টগ্রামে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% নিয়ন্ত্রণকারী এ বন্দরকে বলা হয় দেশের হৃৎপিণ্ড। বন্দরের নিজস্ব মুনাফা বছরে 1,500 কোটি টাকা। এমন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছে ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সংগঠন। গত কয়েক মাস ধরে চলছে মিছিল, সভা সমাবেশ সহ নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া গণ অনশনে যোগ দেন চট্টগ্রাম বন্দর সহ সরকারি বেসরকারি সংস্থার শ্রমিকরা। তাদের অভিযোগ, এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর সহ একাধিক স্থাপনা বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে চায় সরকার। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি চট্টগ্রামে এসে বললেন বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড, তিনি এই হৃৎপিণ্ডকে ইজারা দেওয়ার জন্য পরিকল্পনা করছেন। শ্রমিকরা বলেন, দেশের বিনিয়োগে গড়ে ওঠা লাভজনক বন্দর পরিচালনা করতে এদেশের মালিক, ব্যবসায়ী, শ্রমিকরাই সক্ষম। দরকার হলে সরকার নিজেই বন্দর পরিচালনা করতে পারে। তবে বিদেশিদের দেওয়ার প্রক্রিয়া চলতে থাকলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনগুলোর মতো আমরা এই চট্টগ্রাম নয়, শুধু সারা দেশের স্বার্থ জড়িত এই বন্দরের সাথে তাকে কোনো অবস্থাতেই বিদেশিদের কাছে আমরা ইজারা দিতে দেব না। বন্দর সারা দেশের অর্থনীতির রক্ত প্রবাহ, এই বন্দরকে জান দেব, মান দেব না, বন্দর আমরা রক্ষা করবই করব। এছাড়া মাশুল বাড়ানোকে অযৌক্তিক দাবি করে গত 1 মাস ধরে বন্দরে পরিবহন অবরোধ, সিএনএফ এজেন্টদের কর্মবিরতি সহ একাধিক কর্মসূচি পালন করছে ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বিদেশি অপারেটর নিয়োগ দিলেও বন্দরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা থাকবে কর্তৃপক্ষের হাতেই। এছাড়া বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সিএমপি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহা ইসলামী সম্মেলনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বাংলাদেশের মুসলমানকে সহি দ্বীনি ইলম অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে। এই জন্যই আমি এখানে এসেছিলাম, শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। এখানে কোনো রাজনীতি নয়। আমি তো পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাদ মে দুনিয়া। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম, কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যাই হোক, আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, যারা বয়ান করেছেন, যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি, আপনারা শুনেছেন, সেটা আমাদের জীবনে কাজে লাগুক এবং আমরা ঈমান আকীদার সাথে বাংলাদেশের সকল মুসলমানদেরকে যাতে চলতে পারে এবং ঈমানের সাথে জিন্দেগি, ঈমানের সাথে মৃত্যু পাইতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে শিক্ষা নিতে হবে, বিগত ফেসিবাদী সরকার, ফেসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল, তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে, এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে, এই দেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে, আমরা সবাই সাক্ষী, ইতিহাস সাক্ষী। সুতরাং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহা ইসলামী সম্মেলনে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ঐকমত্য কমিশন অনেকের দলিল জমা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেছেন, জুলাই সনদ সহ এই মুহূর্তে সকল সমস্যার সমাধানে প্রধান উপায় দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সকালে রাজধানীর মগবাজারে একটি হোটেলে তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শ ভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার আয়োজিত এক সেমিনারে অংশ নেন বিভিন্ন দলের নেতারা। এতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান দলগুলোর মতবিরোধে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি কমিশন, তবে বিএনপি চাইলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা সমাধান হয়ে যেত। একই সেমিনারে অংশ নিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক বলেন, যারা ছাত্রদের নেতৃত্ব দিয়ে সরকারে ছিল বা আছেন তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। যেখানে আমাদের কোনো দাবি অধিকার আদায়ের জন্য রাস্তায় যেতে হবে এবং অন্য কোনো উপায় নাই যার মাধ্যমে আমরা নাগরিকদের ভয়েসটা ক্যাপচার করতে পারি, অ্যান্ড দ্যাট ট্রিগার সামথিং ইন আওয়ার পলিসি মেকার। শিবিরের এই ধরনের ওয়েলফেয়ার বেস একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা আছে, প্লাস হচ্ছে তারা যেভাবে প্ল্যান হইতে কাজ করেছে, অন্যান্য ছাত্র সংগঠন সেটা পারে নাই, সুযোগ পায় নাই, কিংবা তাদের ফাইন্যান্সিয়াল লিমিট আছে। আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই তিনটা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশনটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট, আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপোজিশন। কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে, মনের অলক্ষ্যে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে। ঐকমত্য কমিশনের কাজ যদি খুব দ্রুত ফুরিয়ে যেতে তারা বাধ্য হয়, কেউ যদি তার নির্ধারিত দায়িত্ব থেকে তাকে সরকার প্রত্যাহার করে নেয়, মেয়াদ ফুরিয়ে যায়, বাড়িতে ফিরে যেতে হয়, বিদেশে চলে যেতে হয়, সেটার কারণে তো ঐকমত্য প্রক্রিয়ার গঠনের কাজ নির্ধারিত হতে পারে না।
আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে বছর ব্যবধানে অস্ত্র তৈরি সহ দ্বিগুণ বেড়েছে খুন ও মামলা। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে অস্ত্র তৈরিরও অভিযোগ রয়েছে। গত 18 অক্টোবর এখন টিভিতে সংবাদ প্রচারের পর অভিযানে নামে র্যাব। এদিকে নারায়ণগঞ্জে ত্বকী হত্যায় তদন্ত চলমান, শিগগিরই চার্জশিট জমা দেওয়ার কথাও জানিয়েছে র্যাব 11। বিস্তারিত দেখুন মাহফুজা বৃষ্টির প্রতিবেদনে। নরসিংদী সায়দাবাদে প্রায় বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনা 2024 সালের আগস্ট থেকে চলতি বছরে খুন হয়েছে 120 জনেরও বেশি, মামলা হয়েছে 119টি। ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা বলছেন, মাদক, ইন্টারনেট, ডিশ ও বালু ব্যবসা সহ নানা দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তারই এসব হত্যার মূল কারণ। আপনারা জানেন, র্যাব বলছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে আত্মগোপনে চলে যায় সন্ত্রাসীরা। সেখানে অস্ত্র, গোলাবারুদ মজুত করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে সংঘবদ্ধ চক্রটি। এরই ধারাবাহিকতায় নরসিংদীর রায়পুরায় বৃহস্পতিবার রাতভর সাঁড়াশি অভিযান চালায় র্যাব 11। শুক্রবার ভোর 5টায় দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, সন্ত্রাসী চক্রটি পাশের দেশ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশে সব অস্ত্র তৈরি করত। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শর্ট গানের মতো দেখতে, সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। এছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে, এই এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায়, এরকম তথ্য আমাদের কাছে আছে। একই সাথে নারায়ণগঞ্জের ত্বকী হত্যা তদন্ত চলমান, শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানায় র্যাব। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। সরকারি সিদ্ধান্তে খুলে দেওয়া হলো সেন্ট মার্টিন দ্বীপ এবং যাত্রী সংকটে কক্সবাজার ঘাট থেকে কোনো জাহাজ যাচ্ছে না প্রবাল দ্বীপে। মূল কারণ, দ্বীপে রাত্রি যাপনের অনুমতি নেই নভেম্বরে। তাই দিনে গিয়ে দিনে ফিরে আসার এই ক্লান্তিকর সফরে আগ্রহী হারাচ্ছেন পর্যটন পিপাসুরা। মন্তোষ বেদকের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। নভেম্বরের প্রথম দিন সরকারি ঘোষণায় উন্মুক্ত সেন্ট মার্টিন, তবু কক্সবাজার ঘাটে নেই জাহাজের হুইসেল, নেই ভ্রমণের কোলাহল। নীল সমুদ্রের ডাক আছে, কিন্তু সাড়া দিচ্ছে না কেউ, কারণ দ্বীপে নেই রাতের অনুমতি, নেই সাগরবেলার রাত্রি স্বপ্ন দেখার সুযোগ। অনেকেই এসেছিলেন সেন্ট মার্টিন যাওয়ার আশায়, কিন্তু ফিরে যেতে হচ্ছে খালি হাতে। ফরিদপুর থেকে রওনা হয়ে ঢাকা হয়ে এরপরে আসলাম। আমি তো জানি যে সেন্ট মার্টিন যাচ্ছে, সবকিছু খুলে দিয়েছে, হয়তোবা আমি যেতে পারবো। তা আইসে তো ভাই দেখতেছি যে জাহাজও নাই, টিকিটও নাই। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আমরা আসছিলাম, কিন্তু সেন্ট মার্টিন গিয়ে ওইখানে দিনাদিন চলে আসবো, 2-3 ঘন্টা আমরা কি করবো? ওইখানে তো একটা দেখার মতন পরিবেশ। জাহাজ মালিকরা বলছেন, দিনভিত্তিক যাত্রায় খরচ ও সময় দুটোই বেশি। রাত যাপনের অনুমতি না থাকায় আগ্রহ দেখাচ্ছেন না কেউ। রাত যাপনের সুযোগ দিলেই তবেই সম্ভব, এটাই বাস্তবসম্মত। আমরা চালাইতে চাইলে তো পাবো না, টুরিস্টরা তো যাবে না। একসময় টেকনাফ থেকেই যেত জাহাজ, কিন্তু সীমান্তের অস্থিরতায় থেমে যায় সেই যাত্রা। এরপর থেকে কক্সবাজার শহরই হয়ে ওঠে সেন্ট মার্টিনের নতুন গেটওয়ে। টেকনাফ থেকে ট্রলার বা স্পিডবোটে স্থানীয়রা ঝুঁকি নিয়ে দ্বীপে গেলেও জরুরি প্রয়োজন ছাড়া পর্যটকদের জন্য ভ্রমণ অনুমতি নেই। জেলা প্রশাসন বলছে, কক্সবাজার থেকে জাহাজ চলাচলে কোনো বাধা নেই, শুধু যাত্রী লাগবে। ডিসেম্বর জানুয়ারিতে ওখানে রাত্রি যাপনের সরকার ব্যবস্থা করবে, যাত্রীরা থাকতে পারবে। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার দিয়েছে 12টি কঠোর নির্দেশনা। দিনে গিয়ে দিনে ফেরার সীমাবদ্ধতা কাটলে আবার জেগে উঠবে দ্বীপের পথে মানুষের পদচারণা, ফিরে আসবে সেন্ট মার্টিনের হারানো উৎসব। মন্তোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার।
সুদানের এল ফাসার দখলে নিয়েছে আধা সামরিক বাহিনী RSF। শহরটি দখলে নিতে কয়েকদিনে হত্যা করা হয়েছে 2000-এর বেশি মানুষকে। জাতিসংঘ বলছে শহর ছেড়ে এরই মধ্যে পালিয়েছে 60,000-এর বেশি বাসিন্দা। RSF বাহিনীর হাতে এখনও আটকা আছেন 1.5 লাখের বেশি মানুষ। সুদানের ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। 2019 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারের। এরপর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারকে 2021 সালে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাবাহিনী। 2023 সালে ক্ষমতা দখলের লড়াইয়ে জড়িয়ে পড়ে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এরপর টানা 18 মাসেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বেসামরিক নাগরিকদের হত্যা, নারীদের ওপর যৌন সহিংসতা, ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রে আগুন দেয়া এখন নিত্যদিনের ঘটনা। গেল রবিবার দেশটির দারফুর অঞ্চলের এল ফাসার শহরে সেনাবাহিনীর শক্তিশালী ঘাঁটিতে হামলা চালায় RSF। নিয়ন্ত্রণ নেয় পুরো শহরটির। সেখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে গোষ্ঠীটি। ফলে সুদানের একসময়ের প্রাণচঞ্চল শহর এল ফাসার এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গেল কয়েকদিনের শহরটির 2000-এর বেশি বাসিন্দাকে নির্বিচারে হত্যা করেছে RSF বাহিনী। ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি স্থানীয় হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী ক্যাম্পও। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন 450-র বেশি মানুষ। স্যাটেলাইটের সাহায্যে তোলা এল ফাসার শহরের ছবিতে মাটিতে রক্ত ও মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়া কিছু ভিডিওতে দেখা যায় নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করছে RSF সদস্যরা। এরই মধ্যে ভয়ে এল ফাসার শহর ছেড়ে পালিয়েছে 60,000-এর বেশি বাসিন্দা। ظهروا لنا فجأة ناس دل من وين؟ الله أعلم. ظهروا لنا 3 شباب. بعد ما لقينا البلد سقط جدان البداء والناس اللي قبضوهم ببداء صفهم. مفقود ليه حتى الآن ما عارفين محله وين، حي ميت. هل مع الناس الطلق ومع الناس المدوقين. আর RSF এর হাতে বন্দী হয়ে আছে 1.5 লাখেরও বেশি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে এল ফাসারে এখন আর কেউই নিরাপদ নয়। The reality is that no one is safe in El Fasher. There is no safe passage for civilians to leave the city. There are also reports of large-scale atrocities perpetrated by the Rapid Support Forces in Bara, in North Kordofan, following the recent capture of the city. সুদানের ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের কথাও বলে সংস্থাটি। 25 women were gang raped when RSF forces entered a shelter for displaced people near El Fasher University. These latest reports of serious violations potentially amount to numerous crimes under international law in and around El Fasher and in Bara. We echo the calls of the Human Rights Office. There must be an independent, a prompt and transparent and thorough investigation. গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন 1,50,000-এর বেশি, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1,20,00,000 মানুষ। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। সাধারণ নির্বাচনের পর বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ, সবচেয়ে বড় দেশ তানজানিয়া। নির্বাচন পরবর্তী 3 দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 700 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি প্রধান বিরোধী দল চাদেমার। দেশজুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট, বেড়েছে কারফিউর মেয়াদ। যদিও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিরোধীদের। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টানা 3 দিন ধরে চলমান বিক্ষোভ আর সহিংসতায় শত শত মানুষের প্রাণ গেলেও দমানো যায়নি তানজানিয়ার সাধারণ নির্বাচনের ফল ঘোষণা। 98% ভোটারের সমর্থন নিয়ে আবারও তানজানিয়ার মসনদে বসতে যাচ্ছেন ক্ষমতাসীন CCM প্রার্থী সামিয়া সুহুল হাসান। যদিও বুধবারের ওই সাধারণ নির্বাচনে অংশ নিতে পারেনি প্রধান বিরোধী দল চাদেমা। নির্বাচন কমিশনের দাবি, বিরোধীদের অপপ্রচারের পরেও ভোট পড়েছে প্রায় 3,20,00,000। Nataka niseme kwamba nami tayari nimeshakamilisha zoezi hili। এরই মধ্যে বুধবারের ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ। এছাড়া প্রধান বিরোধী দল চাদেমার অভিযোগ, তাদের দলের প্রধান 2 প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়নি ক্ষমতাসীন CCM। পাতানো এই নির্বাচন মানতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলনের ডাক দিলে সরকারের মদতেই বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ।
শুক্রবার দলের এক মুখপাত্র বিবিসিকে জানান, গেল 3 দিনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ গেছে কয়েকশো বিক্ষোভকারীর। সহিংসতা দমাতে ও পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে কারফিউর সময়সীমা বাড়ানোর পাশাপাশি দেশজুড়ে বন্ধ আছে ইন্টারনেট। তাই নিহত বিক্ষোভকারীর প্রকৃত সংখ্যা নিয়ে এরই মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগের কেন্দ্রে আছেন দেশটির সদ্যবিদায়ী প্রেসিডেন্ট সামিয়া সুহুল হাসান। সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর 2021-এ ক্ষমতা গ্রহণ করেন সামিয়া। রাজনৈতিক বিরোধীদের উপর সরকারের দমনপীড়ন ও সেন্সরশিপ কমানোর জন্য প্রশংসা পাওয়া এই নেত্রীর বিরুদ্ধে এখন রাজনৈতিক সহিংসতা সৃষ্টিরই অভিযোগ উঠছে। চাদমার প্রধান নেতা তান্দু লিসুকে রাষ্ট্রদ্রোহের মামলায় আটক করার পর নির্বাচনী আচরণবিধিতে স্বাক্ষর না করায় গেল এপ্রিলে চাদমাকে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এই পুরো ঘটনায় প্রেসিডেন্ট সামিয়া সুহুল হাসান ও তার দল সিসিএমকে দায়ী করছে বিরোধীরা। The ruling party and its government have described as an election, but a majority of Tanzanians do not see it as such. They see it as a performance staged to create an illusion of democratic process. এদিকে বিতর্কিত এই নির্বাচনের জেরে তানজানিয়ার অর্থনৈতিক রাজধানী দার এস সালাম থেকে কেনিয়া সীমান্তের শহর নামাঙ্গা সহিংসতা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। অভ্যন্তরীণ এই সহিংসতা কেনিয়া সীমান্তে নতুন কোনো সংকট সৃষ্টি করে কিনা এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সচিব। Anything that is outside the law on the Kenyan side, we definitely will do what the law allows us to do. And also just to take the opportunity to appeal to anyone not to take the law into their hands. বিক্ষোভকারীদের রাজপথ ছেড়ে দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান। যদিও শুক্রবার সেনাপ্রধানের হুঁশিয়ারি আমলে নেননি বিক্ষোভকারীরা। বিপরীতে এই আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে তানজানিয়ার পররাষ্ট্র দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নভেম্বরের প্রথম সপ্তাহে ইসলামিক সলিডারিটি গেমস আন্তর্জাতিক আসর ঘিরে ব্যস্ততা টেবিল টেনিসের। তবে গুরুত্বপূর্ণ এই সময় নেই বিদেশি কোচ পেডারথন পাসারা। বাংলাদেশের সঙ্গে চুক্তি থাকলেও থাই এই কোচ ব্যস্ত নিজ দেশের টুর্নামেন্ট নিয়ে। অনুশীলন চলাকালে খেলোয়াড় এবং ফেডারেশনের কর্তা দুই পক্ষই হতাশ গুরুত্বপূর্ণ সময়ে কোচের অনুপস্থিতিতে। জুবাইর আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শহীদ তাজউদ্দিন ইনডোর কমপ্লেক্সে টেবিল টেনিসের ব্যস্ততা। ঘরোয়া টেনিসে আছে ফেডারেশন কাপ, সেটাই ইসলামিক সলিডারিটি গেমসের আগে বাংলাদেশের প্রস্তুতির বড় মঞ্চ। 57 দেশের এই প্রতিযোগিতা কেন্দ্র করে অনুশীলনে ঘাম জড়াচ্ছেন টেবিল টেনিসের নিয়মিত মুখেরা। তবে অনুশীলনে বড় শূন্যতা প্রধান কোচ পেডারথন পাসারার না থাকা। 25 বছর বয়সী এই থাই কোচ ব্যস্ত নিজ দেশের টুর্নামেন্টে। পাসারা নিজেও এখন খেলোয়াড়, র্যাঙ্কিং ধরে রাখতে তাই উড়াল দিয়েছেন নিজের দেশে। তাকে ছাড়াই আগামী 5 নভেম্বর রিয়াদে যাবে বাংলাদেশ টেবিল টেনিস দল। কিন্তু আন্তর্জাতিক আসরের আগে কোচের না থাকায় হতাশা খেলোয়াড়দের মাঝে। 1 মাস আগে মেবি থাইল্যান্ডের কোচ আসছিল, তো 2 মাসের মতো ছিল, তো প্রিপারেশন ভালো। বাট এখন মানে যদি কন্টিনিউ করতো ফরেনার কোচ তাইলে ভালো হতো, কারণ আমাদের দেশে ভালো কোনো কোচ নাই, মানে ওরকম গাইড করার মতো আর কি, বাইরের দেশের সাথে বিট করার জন্য। তো ভালো কোচ থাকলে আমরা হয়তো আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তাও প্রিপারেশন ভালোই যাচ্ছে। দেশের টেবিল টেনিসে পুরাতন মুখ খন্দকার আল মুস্তফা বিল্লাহ টিটির বর্তমান অ্যাডহক কমিটিতে আছেন সদস্য হিসেবে। অভিজ্ঞ এই কোচের অধীনে রিয়াদে খেলবেন বাংলাদেশের খেলোয়াড়রা। ফেডারেশনের এই কর্তার কণ্ঠেও পাসারার অনুপস্থিতির হতাশা। পাসারাকে আমরা মিস করে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই যে সে একটা কারেন্ট প্লেয়ার, তার দেশে তার র্যাঙ্কিং টুর্নামেন্ট থাকার জন্য সে চলে গেছে। তো আমরা সার্চিং করছি ভালো বিদেশি কোচ আনার জন্য। আমরা ছাড়তে চাইনি, তো ওর যেহেতু একটা খেলোয়াড়, কারেন্ট খেলোয়াড়, ওর নিজের প্রয়োজনে যেতে হয়েছে। দেশি কোচ মাহমুদুজ্জামান শাহেদ অবশ্য আশাবাদী দল নিয়ে। জানালেন নিয়মিত খেলার মাঝেই আছেন টিটির তারকারা, আর খন্দকা মুস্তাফার চাওয়া গেল আসরের সাফল্যটাই ধরে রাখবে বাংলাদেশ দল। প্লেয়াররা সবাই প্র্যাকটিসের মধ্যে আছে, ফিজিক্যাল ফিটনেসের কারণে তারা খুব ভালো করতেছে। ফিজিক্যালি তারা এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। আমরা সব কিছুই নজর রাখতেছি, ইভেন তাদের নিউট্রিশন, এই জিনিসগুলোও দেখা হচ্ছে। এখানে কিন্তু আমাদের গতবার যেটা রেজাল্ট ছিল কোয়ার্টার, তো আমরা সেই কোয়ার্টারটাই ধরে রাখতে চাই।
ব্যাপক আলোচনার জন্ম দিয়ে 25 বছর বয়সী কোচ পাসারাকে দায়িত্ব দিয়েছিল ফেডারেশন। টেবিল টেনিসের বিশ্বকাপ বাছে বড় ভরাডুবির পর এশিয়ান গেমসে এসেছিল উন্নতি, তবে গুরুত্বপূর্ণ আসরে কোচের না থাকা বড় অভাব হতে পারে টিম বাংলাদেশের জন্য। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, কোনো চাপে ডক্টর ইউনূসকে নতি স্বীকার না করার পরামর্শ জামায়াতের। পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। নির্বাচন নিয়ে প্রস্তুত কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী, বললেন ইসি আনোয়ারুল। শাপলা নিয়ে আইনি ব্যাখ্যা চায় এনসিপি। ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ, পার্টি অফিস বাইক ভাঙচুর, আহত অর্ধশত। সিলেটে বাসদ কার্যালয় থেকে 22 জনকে আটক। এবং কাগজে কলমেই খুলল সেন্ট মার্টিনের পর্যটনের সুযোগ, চলছে না জাহাজ। প্রবাল দ্বীপে যেতে পারছেন না পর্যটকরা। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।